ইনু ভাইয়ের ব্যাপারে বলবো, আমি ইনু ভাই বললাম। উনি আমার 2 বছরের পর দেরাদুনে উনি আমার কমান্ডার ছিলেন। উনি সমস্ত দেরাদুন ট্রেনিং সেন্টারটা, তান্ডুয়া যেটাকে বলা হয়, এটা চালাইতো মুক্তিযুদ্ধের সময়। তখনকার ইনু ভাই এখন মিলেন, নষ্ট হয়ে গেছে। আমি রাশেদ খান মেনন ভাইকেও বলছিলাম, আমার কথাটা তো আপনার পছন্দ হবে না মেনন ভাই, আপনি কিন্তু 91-92 রাশেদ খান মেনন হন। যখন আপনাকে গুলি করছিল সারা দেশ কাঁদছিল। এখনো গুলি করলে অনেকেই কাঁদবে, কিন্তু সারা দেশ কাঁদবে না। ইদানিং হাসানুল হক ইনুরাও সরকারের বিরুদ্ধে কথা বলছে, কারণ কি বলে মনে করেন? হাসানুল হক ইনুদের কথা বললে পরেই আমার 69, 70, 71, 72, 71 এই পর্যন্ত আমার 69, 70, 71 3টা বছর মনে পড়ে। হাসানুল হক ইনু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, এখান থেকে খুব গভীর রাতে সিরাজুল আলম খান আসছেন ইকবাল হলে বা জহুরুল হক হলে, এখানে এসে দেখা করা চুপে চাপে, এবং সিরাজুল আলম খানের খুব বিশ্বস্ত সহকর্মীদের মধ্যে একজন হাসানুল হক ইনু, আমি অস্বীকার করব না। এরকম আরও আছিল নুরুল আম্বিয়া, আফমু মাহবুল হক, একটু জুনিয়র, শাহজাহান সিরাজরা তো ছিলেন, এই রব্বাইরা তো ছিলেন। আমি ইনু ভাইয়ের ব্যাপারে বলবো, আমি ইনু ভাই বললাম। উনি আমার 2 বছরের পর, এবং দেরাদুনে উনি আমার কমান্ডার ছিলেন। উনি সমস্ত দেরাদুন ট্রেনিং সেন্টারটা, তান্ডুয়া যেটাকে বলা হয়, এটা চালাইতো মুক্তিযুদ্ধের সময়। তখনকার ইনু ভাই এখন মিলে না, নষ্ট হয়ে গেছে। শুটকি, মাছ পচলে শুটকি হয়, খাওয়া যায়, কিন্তু ডিম পচলে খাওয়া যায়। ওনারা প্রগতিশীল রাজনীতি করে নিজেকে ধ্বংস করছে। কি লোভে কি লাভে আমি আর বলতে চাই না, কিন্তু আমি এই কথাটাই ওনার সম্পর্কে বললাম। ডিম পচলে খাওয়া যায়, এই মাছ পচলে শুটকি খাওয়া যায়, কিন্তু ডিম পচলে খাওয়া যায় না। আমি তারা এখন খুঁজবে কোনোভাবে নাকটা। আমাদের দেশে ডুবা আছে, ডুবা বুঝেন? হাওড় এলাকাতে চৈত্র মাসে, ফাল্গুন মাসে ডুবা আসে, যখন করে শীতে পানি যখন থাকে না ডুবার মধ্যে, তখন ওই ট্যাংরা মাছগুলো সুর বাসায় বাসায় ঘুরে, কোনোভাবে বাঁচতে পারে কিনা। ইনুভাইদের দশা হয়েছে এইরকম। আমি রাশেদ খান মেনন ভাইকেও বলছিলাম, আমার কথাটা তো আপনার পছন্দ হবে না মেনন ভাই, আপনি ভাবিরে গিয়ে জিজ্ঞাসা করেন, আপনি কিন্তু 91-92 রাশেদ খান মেনন নাই। যখন আপনাকে গুলি করছিল সারা দেশ কাঁদছিল। এখনো গুলি করলে অনেকেই কাঁদবে, কিন্তু সারা দেশ কাঁদবে না। উবায়দুল কাদেররা হইল অন্ধকার, তাদের পিছনে জনগণ নাই, কাজে তারা হলো স্বৈরাচার। স্বৈরাচার এবং অন্ধকার, যার পিছনে জনগণ আছে, হিজ পাওয়ার। কথাটা খুব বোঝার চেষ্টা করেন। যার পিছনে জনগণ, যে মাঠে দাঁড়িয়ে হাত তুললে পরে 10,000, 20,000, 25,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 10 লাখ লোক হয়, হিজ পাওয়ার। আর লাইট হইল সে যে রাস্তা দিয়ে হাঁটলে পরে, স্লোগান দিলে পরে পিছনে যার 50,000 লোক থাকে, হিজ লাইট, হিজ লিডার। উবায়দুল কাদের দুইটার একটাও না। আওয়ামী লীগের কেউই নাই এখন যে মাঠে দাঁড়াইলে 50,000 লোক হবে। কিন্তু আমাকে সুযোগ দেওয়া হোক, আমি আমার বড় নেতাদের নাম বলা, আমাকে সুযোগ দেওয়া হোক, কোনো মাঠে 3 দিন আমার নাম প্রচার করা হোক, যে কোনো মাঠে ফজলুর রহমান দাঁড়াবে। চট্টগ্রামে লালদিঘি ময়দান থেকে ধরে সিলেটের মাদ্রাসা ময়দান পর্যন্ত আমি ফজলুর রহমানের মতো ক্ষুদ্র কর্মীর কথা শোনার জন্য 5 লাখ লোক এসে দাঁড়াবে। দিস ইজ পাওয়ার, দিস ইজ লাইট। কাজে উবায়দুল কাদের এগুলো বুঝে না। না বুঝলে আমি উবায়দুল কাদেরকে প্রতীক হিসাবে দৌড়ে কথাটা, কারণ উবায়দুল কাদেরই বেশি কথা বলে। আরেক ছেলে আছে, ওইটা কি নাকি কি মন্ত্রী হয়েছে, এটার নামটা আর কইতে চাই না, মুখটা নষ্ট করি না। সব ফালতু, এবং কোনোদিন পলিটিক্স করে নাই ছেলেপেলেরা, লাফাঙ্গা ছেলেপেলেরা শেখ হাসিনার মন্ত্রী হয়েছে। আরে মহিউদ্দিন চৌধুরীর মতো ত্যাগী নেতার ছেলে মন্ত্রী হয়েছে, আমার তো খুশি হওয়ার কথা। কিন্তু সে যেভাবে কথা বলে, ওই দিন তো সে চ্যালেঞ্জ করলো কোর্টে, বন্ধলে, স্কুল বন্ধলিয়া গরমের মধ্যে। আরে দেখলাম বাবা রে, মহিউদ্দিন চৌধুরীর ছেলে। মহিউদ্দিন চৌধুরী কিন্তু এত বুদ্ধিমান কোনো নেতা ছিল, কিন্তু সাহসী নেতা ছিল, ত্যাগী নেতা ছিল, ঠিক আছে। কিন্তু তার ছেলের কোনো ত্যাগ নাই, কিছুই নাই, কিছুই নাই। পাওয়া পাইছে, পাওয়া বাপেরটা পাইছে উত্তরাধিকার সূত্রে। যে উত্তরাধিকারের কথা আমি বলছিলাম 1981, 82, 83 সনে, রক্তের উত্তরাধিকারের রাজনীতিতে বিশ্বাস করি না। সেই পাওয়া কোন রক্তের উত্তরাধিকার? বাপের ছেলে জওহরলাল নেহেরু, সে তো নেতা হবেই, কারণ সেও তো জেল খাটে, বাপও জেল খাটে। আমার কথাটা খুব, কোন উত্তরাধিকারে আমি বিশ্বাস করি?
মতিলাল নেহেরুর ছেলে জওহরলাল নেহেরু, মতিলাল নেহেরু থাকে উত্তরাখণ্ডের জেলে, আর জওহরলাল নেহেরু ছেলে থাকে তিহার জেলে। তার তো বাপ পুতে মিললেই নেতা হবে, যে কারণে 1929 সালে বাপ হয়েছে কংগ্রেসের প্রেসিডেন্ট, ছেলে জেনারেল সেক্রেটারি। এটা হবে না কেন? ইন্দিরা গান্ধী জেলে গেছে, তার মা কমলা নেহেরু জেলে গেছে 59 সন। ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহেরু তার বিরুদ্ধে ছিল, পরে ভোটাভুটি হয়েছে। গোবিন্দ বল্লভ পন্ত ছিল ইন্দিরা গান্ধীর পক্ষে, উত্তর ভারতের প্রধানমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গোবিন্দ বল্লভ পন্ত ছিল ইন্দিরা গান্ধীর পক্ষে। ভোটাভুটি হয়েছে, বাপ রেফেল করে, বাপ দাঁড়ায় না, অন্যকে দাঁড় করেছে, কিন্তু ইন্দিরা গান্ধী পাশ করছে। সে নেতা হবে, সে এইটাকে তো আমি রক্তের উত্তরাধিকারী নেতা বলছে, ত্যাগ করছে, নেতা হবে না কেন? যদি বাপ ছেলে জেল খাটে একসাথে, মেয়ে একসাথে জেলে থাকে, তারা তো পদ পাইতেই পারে, একই দলে পদ পাবে না কেন? তারা সবাই ত্যাগ করছে। কিন্তু আমি সেইটাকে রক্তের উত্তরাধিকার বলি। বাপে ত্যাগ করছে, ছেলে এটার কাছেই ছিল না, গুলতানি মারিয়া বেড়াইছে, মেয়েদের পিছনে টাঙ্কি মারছে, অথবা জীবনে কোনদিন পলিটিক্স বলে বলছে এটা নোংরা জিনিস। সে বাপ মরে গেলে পরে তার বাপের এমপি গিরে বা মন্ত্রী গিরে নেওয়ার জন্য যে পলিটিক্স আইসা নামে, আমি তাকে বলি রক্তের উত্তরাধিকার। তার পলিটিক্স করার রাইট নাই, তাকে সরু সরায় রস্যই দীর্ঘই পড়ে আসতে হবে প্রাথমিক সদস্য পদ থেকে। আমার কথাটা কি আপনারা বলছেন? এই যে অনেকে বলে আমি রক্তের উত্তরাধিকার কোনটা বুঝাইছি, আমি মতিলাল নেহেরুর ছেলে জওহরলাল নেহেরুকে বুঝাই না। আমি একটা উদাহরণ দিই, অনেকে আমাকে অমনে করতে পারেন। 70 সনে বঙ্গবন্ধুর কাছে এক পরিবারের বাপ এবং ছেলে নমিনেশন চাইতে আইছে, 70-এর ইলেকশন। নামটা আমি বলি, বাপ ছেলে হলো আব্দুল আলী সিদ্দিকী আর আব্দুল লতিফ সিদ্দিকী ফ্রম টাঙ্গাইল। তখন বঙ্গবন্ধু আব্দুল আলী সিদ্দিকী সাহেব খুব মুখপুরা মানুষ ছিলেন। ওনাকে বলল, সিদ্দিকী সাহেব আপনার ছেলেরই তো আমি নমিনেশন দিয়েছি, এখন আবার আপনি আইছেন নমিনেশনের জন্য। তখন আব্দুল আলী সিদ্দিকী সাহেব কইছে, কথাটা বঙ্গবন্ধু ঠিকই কইছেন, তো বাপে পুতে যখন একসাথে জেল খাটতাম, তখন তো আপনি কোনোদিনই বলেন নাই যে বাপ আর পুতে একসাথে জেল খাটার দরকার নাই, একজনে ওকালতি করো আর একজনে জেল খাটো। নমিনেশনের বেলায় জিনিসটা হলো এইরকম, বাপ পুতে মিলে যদি জেল খাটে রক্তাক্ত হয়, রাজপথে মিছিল করে, সে না বাপ মরার পরে নেতা তো হবে, বা বাপ থাকতেও সে নেতা হতে, এটা আমি অস্বীকার করি না। কিন্তু কোনো কিছুই না, তুমি কোনো কিছুর ধার ধারো না, গায়ে ফুলকি লাগায় বেড়াইছো, বাপ কষ্ট করছে, বাপ মরা যাওয়ার পরে আমি হামকি হনুরে, এটা তো হবে না। কথাটা কি ক্লিয়ার? আমি ক্লিয়ার করতে পারছি? এ হলো, আমি ওইটাকে রক্তের উদ্যোগের রাজনীতি বিশ্বাস করি না, আমি ওই কথাটা বলি। সরকার কি কোনোভাবে বেকায়দায় আছে বলে মনে করেন? সরকার কোনো সময় কায়দায় ছিল না, কিন্তু ওই যে বললাম লাইট নাই, লাইট। আমি হাওড়ের মানুষ, আমার কথাটা খুব বোঝার চেষ্টা করে। আমি হাওড়ের মানুষ, আমার বাড়ি ইটনা। আমি যখন ইটনা থেকে অষ্টগ্রাম বর্ষাকালে যাইতাম, তখন দক্ষিণ দিক থেকে বাতাস আইলে পরে এটাকে বলা হইতো ঢেউ উঠতো বড়, এটাকে বলা হইতো চান কপালি ঢেউ। দিনের বেলায় কোনোভাবে যাইতে পারতাম, কিন্তু রাত্র হইলে পরেই লাইট না থাকলে হাওরে ডুবে মরার সম্ভাবনা থাকতো। সন্ধ্যা হইলে পরেই তখন হাতে একটা জিজ্ঞাসা করতাম, এই আমার যে নৌকা যারা থাকতো, যে নৌকাটার হাল ধরতো, তার নাম ছিল আমিরুল, আরেকজনের নাম ছিল মাজারুল। এই আমিরুল, মাজারুল, ভালো লাইট আছে তো? আছে, লাইট ধর। এই 5 ব্যাটারি লাইট ধরছে, গ্রাম দেখা যায়। সেই লাইট ধরে ধরে আমাকে অন্ধকার রাত্রে নিয়ে পারে তুলে দিছে। এই লাইটটা অনুপস্থিত, এই লাইটটা বাংলাদেশে অনুপস্থিত। একটা লাইট হাসিনা বন্দি করে রাখছে জেলখানায়, তার নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি আবারও বলছি, একটা লাইট শেখ হাসিনা বন্দি করে রাখছে জেলখানায়, নিয়ে লাইটটা বন্ধ করে রাখছে। আরেকটা লাইট 7,000 মাইল দূরে আছে, অনেক দূর থেকে লাইট ধরে, সবটা স্পষ্ট হয় না, অনেক সময় মানুষে ভুল বুঝে। এই লাইট যেদিন হবে, হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী, ত্যাগী কর্মী বিএনপির আছে, বিরোধী দলের আছে, একদিনে 12 ঘন্টার মধ্যে হাসিনা বঙ্গোপসাগরে যাবো, হাসিনা সরকার। আমি বলে দিলাম আপনাকে, 12 ঘন্টার মধ্যে। কি বলেন আপনি? 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে।
সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।